লাল শাড়িতে সাজানো 23 বছরের হর্ষিতা, চোখে মুখে শুধু এক্সাইটমেন্ট আর হ্যাপিনেস। ওর লাইফের সবচেয়ে বড় দিন বিয়ে। যেভাবে প্রতিটা মেয়ে ছোটবেলা থেকে নিজের বিয়ের দিনের স্বপ্ন দেখে, সেই স্বপ্নই আজ বাস্তব হতে চলেছে। 22 মার্চ 2024, লোকেশন দিল্লির এক ফার্ম হাউস। অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে ঘুরে হর্ষিতা প্রতিজ্ঞা করলো আজীবন সঙ্গী হবে লন্ডনে থাকা পঙ্কজের। ফ্যামিলি দারুণ খুশি, কারণ পঙ্কজ নাকি লন্ডনের একটি রেপুটেড কোম্পানিতে কাজ করে। দেখছে স্মার্ট, ভালো ব্যাকগ্রাউন্ড, আর সবচেয়ে বড় কথা এনআরআই। সবাই ভেবেছিল ওর থেকে ভালো ম্যাচ হর্ষিতার জন্য আর কিছু হতে পারে না। হর্ষিতা ছোট থেকেই খুব ভিন্ন ধরনের মেয়ে ছিল, কাইন্ড হার্টেড, হাসি খুশি আর এডুকেশন নিয়ে খুব প্যাশনেট। ওর স্বপ্ন ছিল সিম্পল, টিচার হওয়া। এবং ও ভেবেছিল লন্ডনে গিয়ে হয়তো সেই স্বপ্ন পূরণ করতে পারবে, কারণ ও জানতো সেখানে অপরচুনিটিস অনেক বেশি। হর্ষিতার বাবা শতবীর সিং, পেশায় ড্রাইভার, কিন্তু মেয়ের বিয়েতে কোনো কমতি রাখেননি। ছোট মেয়ের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন। একজন বাবার সবচেয়ে বড় দায়িত্ব মেয়েকে ভালো করে বিয়ে দেওয়া, সেটাই উনি গর্বের সাথে সম্পূর্ণ করেন। বিদায়ের সময় সবাই কাঁদছিল, কিন্তু ভিতরে ভিতরে সবাই খুশি ছিল, কারণ হর্ষিতা নতুন একটা লাইফ শুরু করতে যাচ্ছে নিজের স্বপ্ন পূরণের পথে। কিন্তু কেউ জানতো না এই বিদায় হতে চলেছে ওর লাস্ট গুড বাই, কারণ বিয়ের পর যে নতুন জীবন শুরু হলো সেই জীবনেই তাকে নিয়ে যাবে এমন এক অন্ধকারে, যেখান থেকে আর কোনোদিন ফেরত আসা সম্ভব হবে না। বিয়ের কয়েক সপ্তাহ পরেই শুরু হলো আসল খেলা। পঙ্কজ আর তার পরিবার স্পষ্ট ভাষায় বলতে লাগলো লন্ডনে নিয়ে যেতে হলে আরও টাকা দিতে হবে। হর্ষিতা অবাক হয়ে গেল, কারণ বাবা ইতিমধ্যেই বিয়ের সময় তার সাধ্যের চেয়ে বেশি খরচ করেছেন। ড্রাইভার শতবীর সিং মেয়ের হাসির জন্য নিজের সব সঞ্চয় উজাড় করে দিয়েছে, কিন্তু তারপরও কি ওদের চোখ ভরল না? পঙ্কজ প্রায় ফোনে বা সামনে হুমকি দিত, তুমি যদি বাবার কাছ থেকে টাকা আনতে না পারো তবে আমাদের সংসার টিকবে না। কথার মধ্যে লুকানো ছিল চাপ, অবহেলা আর অপমান। হর্ষিতা চেষ্টা করেছিল, সে চেয়েছিল ভালোবাসা দিয়ে সংসার টিকিয়ে রাখতে। ভেবেছিল সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ছিল একেবারেই উল্টো। প্রতিদিন তার উপর মানসিক নির্যাতন বাড়তে লাগলো। কখনো ছোটখাটো বিষয়ে তাকে দোষারোপ করা, কখনো একেবারেই কথা না বলা, আবার কখনো মেয়ের সম্মানকে তুচ্ছ করে দেওয়া। হর্ষিতার ফ্যামিলি এইসব জানতে পারলেও তারা ভেবেছিল সময় গেলে সব মিটে যাবে, সংসারের ঝগড়া বাইরে বলা ঠিক না। কিন্তু তারা জানতো না এই চুপ থাকাই হর্ষিতাকে একেবারে একা করে দিচ্ছে। দিন দিন হর্ষিতা বুঝতে পারছিল এটা কেবল একটা সংসার নয়, এটা এক প্রকারের ট্র্যাপ, যেখানে বিয়ের নাম করে মেয়েটিকে টাকার মেশিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, একজন মেয়ের জীবনের স্বপ্ন, তার ইজ্জত, তার ভালোবাসা, সবকিছুর মূল্য কি শুধু টাকার কাছেই এতটাই সস্তা? লন্ডনে পাড়ি জমানোর পর প্রথম কয়েকদিন সবকিছু যেন সুন্দর লাগছিল। নতুন শহর, নতুন মানুষ, নতুন সংসার। হর্ষিতা ভেবেছিল অবশেষে সবকিছু ঠিকঠাক চলবে, কিন্তু খুব তাড়াতাড়ি আসল রূপ ধরা দিল। পঙ্কজ, যাকে সবাই ভেবেছিল বড় চাকরি করা লন্ডনের ছেলে, সে আসলে কেবল একজন পিৎজা ডেলিভারি বয় স্টুডেন্ট ভিসায়। সত্যিটা জানার পরও হর্ষিতা চুপ করেছিল। ভাবছিল স্বামী যদি সাধারণ কাজ করে তাতে দোষ কোথায়, কিন্তু দোষ ছিল পঙ্কজের মনোভাবেই। সেখান থেকে শুরু হলো অন্ধকারের পথে নামা। পঙ্কজ নিয়মিত টাকার দাবি করতে লাগলো। বাবার থেকে টাকা আনতে না পারলে মারধর করত, রাতের পর রাত তাকে একা ফেলে রাখতো, আর ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামে নিয়ন্ত্রণ করছিল। সবচেয়ে ভয়ঙ্কর হলো, হর্ষিতা যখন গর্ভবতী ছিল তখনও তার উপর নির্যাতন বন্ধ হলো না, বরং মারধরের কারণে তার গর্ভপাত হয়ে গেল। এই দুঃখটা সে কাউকে কিভাবে বলবে, কারণ ওর চারপাশে ছিল শুধু নির্বাচন, ভয় আর একাকিত্ব। অবশেষে সাহস করে হর্ষিতা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করলো। সে লিখিতভাবে জানালো পঙ্কজ তাকে শারীরিকভাবে মারধর করে, মানসিকভাবে ভেঙে দেয়, এমনকি জোর করে ওভারটাইম কাজ করায় এবং তার সব টাকা নিজের দখলে রাখে। 3 সেপ্টেম্বর পঙ্কজ গ্রেপ্তার হলো, কিন্তু কেবল 2 দিন পরে জামিনে বেরিয়ে এলো। হর্ষিতাকে সাময়িক সেফ হাউসে রাখা হলো এবং আদালত থেকে প্রোটেকশন অর্ডার ইস্যু হলো, যাতে 28 দিনের জন্য পঙ্কজ তার কাছে আসতে বা যোগাযোগ করতে না পারে। কিন্তু এখানেই হলো সবচেয়ে বড় ভুল। 28 দিনের পর পঙ্কজ আবার যোগাযোগ শুরু করলো। ফোনে, কনফারেন্স কলে হুমকি দিল, অভিযোগ তুলে নাও। হর্ষিতা ভয় পেয়ে হয়তো আবার সংসার টিকবে ভেবে সব মেনে নিল, কিন্তু সে জানতো না এটাই তার শেষ ভুল হবে। 10 নভেম্বরের রাত পঙ্কজ তাকে করবি বোটিং লেকে ডেকে নিল। ফোনে ফ্যামিলিকে জানালো ডিনারে যাচ্ছি। হাসি মুখে কথা বলেছিল যেন সব স্বাভাবিক, কিন্তু ওটাই ছিল শেষ কল। 11 নভেম্বর থেকে ফোন বন্ধ। 13 নভেম্বর পরিবার মিসিং রিপোর্ট করলো। रिलेटिव के थ्रू पता चला कि किसी का कोई है वहाँ, उसके थ्रू मैंने अपनी कंप्लेंट डलवाई थी कि मेरी बच्ची मिसिंग है। 14 নভেম্বর সকালে পুলিশ পঙ্কজের গাড়ি পেল। গাড়ির ডিকি খুলেই সবার চোখে ভেসে উঠল এক ভয়ঙ্কর দৃশ্য। হর্ষিতার নিথর দেহ পড়ে আছে। পোস্টমর্টম রিপোর্টে জানালো 10 নভেম্বর রাত 7টা থেকে 8টার মধ্যে গলা টিপে খুন করা হয়েছে, আর পঙ্কজ ও ইতোমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে ভারত চলে গেছে। হর্ষিতার দেহ যখন উদ্ধার করা হলো তখন শুধু একটা পরিবার নয়, পুরো একটা সমাজ হতবাক হয়ে গেল।
23 বছরের মেয়েটি যে বিয়ের সাজে গিয়েছিল নতুন জীবনের পথে, সে ফিরল লাশ হয়ে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ আসল ভয়ঙ্কর সত্যিটা তখনও সামনে আসেনি। পুলিশ সিসিটিভি ফুটেজ ঘেটে দেখলো হত্যার পর পঙ্কজ একেবারে ঠান্ডা মাথায় নিজের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এমনকি 11 নভেম্বর সকালে তাকে আলফোর্ড রেলওয়ে স্টেশনের দিকে যেতে দেখা গেছে। মানে প্ল্যানটাও ও আগে থেকেই করে রেখেছিল, এবং সেই প্ল্যানই সফল হলো। ও দেশ ছেড়ে পালিয়ে ভারত চলে গেল। পুলিশ সঙ্গে সঙ্গে ইন্টারপোল নোটিশ জারি করলো। দিল্লি পুলিশ শুধু পঙ্কজকেই নয়, তার বাবা মাকেও অভিযুক্ত করলো, কারণ গোটা ষড়যন্ত্রে তাদের হাত থাকার প্রমাণ মিলেছে। কিন্তু তবুও আজও পঙ্কজ ধরাছোঁয়ার বাইরে, যেন পৃথিবীর ভিড়ে হারিয়ে গেছে একজন কিলার। অন্যদিকে হাসিদার পরিবার তাদের প্রতিটা দিন কাটছে আদালতের দোরগোড়ায় ঘুরে। বাবা সত্যবীর সিং, যিনি মেয়ের বিয়ের জন্য সবকিছু উজাড় করে দিয়েছিলেন, আজ বারবার বলেন, আমি ভেবেছিলাম আমার মেয়ে নতুন জীবন শুরু করবে, কিন্তু জানতাম না তাকেই কবরে পাঠাচ্ছি। मैं तो नहीं जा सकता, लेकिन किसी तरह मेरी बच्ची को इंसाफ दिलाओ। बहुत बहुत प्यारी बेटिया। মায়ের চোখে আজও ঘুম নেই। বড় বোন সোনিয়া এখনো বিশ্বাস করতে পারে না, যার সাথে প্রতিদিন কথা বলতো, সেই ছোট বোনকে একদিন এমন ভাবে হারাতে হবে। They are not doing their job very well. That's why I just want कि please case CBI को transfer कर दिया जाए। এটাই কি ন্যায় বিচার? এটাই কি আমাদের সিস্টেম, যেখানে এক খুনি দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে আর একটি পরিবার বছরের পর বছর ধরে ন্যায়ের জন্য লড়ছে? শেষের এই প্রশ্নটা আপনাদের জন্য। আপনারা কি মনে করেন, একজন কিলার যদি দেশ ছেড়ে পালিয়ে যায়, তাহলে কি তাকে ধরতে আন্তর্জাতিক আইনের প্রক্রিয়াগুলো আরও শক্তিশালী হওয়া উচিত নয়? আপনার মতামত কমেন্টে লিখবেন। ধন্যবাদ।